শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। দেড় দশকের গণতন্ত্রহীনতায় বিভিন্ন পেশা শ্রেণীর মধ্যে দেখা গেছে এক ধরনের অব্যবস্থাপনা, এবং সেই অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিনের বঞ্চনা, নিষ্পেষণ, সেগুলোর কারণে নিষ্পেষিতরা অন্তর্বর্তী সরকার যখনই ক্ষমতা নেয় তার পরপরই রাজপথে নেমে আসে তাদের নানা দাবি দাওয়া নিয়ে। সেই দাবি কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেই প্রশ্ন যেমন ছিল 9 মাস পেরিয়ে যাওয়ার পর, এখন যখন দেখা যাচ্ছে প্রতিনিয়তই সেই দাবি নিয়ে এখনও সরব হচ্ছে রাজপথে, তখন প্রশ্ন উঠছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা দক্ষতার সাথে, কতটা মুনশিয়ানার সাথে সেই দাবি দাওয়াগুলো ম্যানেজ করতে পারছে, পরিস্থিতি ট্যাকল করতে পারছে, নিয়ন্ত্রণ করতে পারছে। একই সাথে রাজনৈতিক দল যারা রয়েছে তাদের দায়িত্বশীলতাও নিয়েও প্রশ্ন উঠছে যে তারাই দাবি দেওয়া নিয়ে রাজপথে কেন আসছে। কারণ জুলাই পূর্ববর্তী সময়ে এই রাজনৈতিক দলগুলোই সকলে মতামতে একেবারে একাট্টা ছিল, কিন্তু জুলাই পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন মতপার্থক্য এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই সরকারের কাছে তারা দাবি দেওয়া নিয়ে আসছে। আমরা যখন কথা বলছি ঠিক সেই সময়ে দেখা যাচ্ছে যে আজকের দিনের কথা যদি বলি, মেয়র ইশরাক হোসেনের শপথ নেয়ার বিষয়ে জাতীয়তাবাদী দল বিএনপি অর্থাৎ তার সমর্থকেরা তারা যেমন রাজপথে আছে, ছাত্রদল তাদের সাম্য হত্যাকাণ্ড, ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ড সেটি নিয়ে তারা রাজপথে আছে, এবং রাত পোহালেই এনসিপি ঘোষণা দিয়েছে তারা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করবে। এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি ক্রমাগত দাবি দেওয়া, ধারাবাহিক অস্থিরতা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি দাঁড় করার চেষ্টা চলছে। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভকাল। নাহিদ ইসলাম, বর্তমান কমিশনের প্রতি আস্থা নেই আক্তার হোসেন। ইশরাককে মেয়র পদে শপথ না পড়ালে ঢাকা অচল করার ঘোষণা। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি। সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ। জুন থেকে মহার্ঘ ভাতা পাবে সরকারি চাকরিজীবীরা। নতুন বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ। এনবিআর বিলুপ্ত করে 2টি বিভাগে বাস্তবায়নের অটল সরকার। এবং হত্যা চেষ্টা মামলায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আমরা দিনের আলোচিত ঘটনার শিরোনামগুলো শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমে ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় ক্রমাগত দাবি দেওয়া এবং ধারাবাহিক অস্থিরতা, অনুষ্ঠানের শুরুতে আমি বিষয়গুলো উল্লেখ করছিলাম যে এই যে দাবি দেওয়াগুলো, আমরা তো অন্তত রাজপথে এই সময় এসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক দলগুলো দাবি দেওয়া নিয়ে রাজপথে আসবে বা আসতে হবে, এটি যেমন কাম্য ছিল না, এটি অনুমেয় ছিল না বলা যায়। এই ঘটনাগুলো কেন ঘটছে, দায় কার, সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত এবং প্রেক্ষাপটে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে যারা এখানে একত্রিত হয়ে আলোচনা করছি, আমার সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন এবং পরবর্তী শুনবেন, সবাইকে আসসালামু আলাইকুম। যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি এবং আপনি যে বিষয় নিয়ে ঠিক আইস ব্রেকিং করলেন, সেটা হচ্ছে আন্দোলন, অস্থিরতা, যেটা আজকের সময়গুলোতে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে। একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আসলে 15-17 বছরের যে সময় ছিল, সেই সময় তো
আন্দোলন বলতে যেটা বোঝায় সেটা আমাদের এ দেশের মানুষের পক্ষে 13 সন পর্যন্ত হয়তো কিছুটা মাঠে থেকে আন্দোলন করা গিয়েছিল। 13 সনের পর থেকে লম্বা সময় 2024-এর এই সময় পর্যন্ত আন্দোলন, নির্ভয় আন্দোলন বলতে যেটা বোঝায় সেরকম গণতান্ত্রিক পরিবেশ না পাওয়ার কারণে আমাদের জনগোষ্ঠীর মধ্যে, সকল পর্যায়ে জনগোষ্ঠী, সেটা রাজনৈতিক দল, ছাত্র জনতা, সবার মধ্যেই একরকম একটা যেটা কমতি বা অপ্রাপ্তি একটা থেকে গিয়েছিল। সেই হিসাবে জুলাই 24-এর পরে দাবি দেওয়া, যেগুলো অনেকগুলো যৌক্তিক দাবি দেওয়ার বিষয়ও আছে, আবার অন্য কিছু বিষয় আমার কাছে মনে হয় একটা, হ্যাঁ, যৌক্তিক দাবি দেওয়া, যেহেতু অপশাসনের মধ্যে আমরা ছিলাম, সে কারণে বিভিন্ন গ্রুপ বা গোষ্ঠী বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, এবং সেক্ষেত্রে তাদের মধ্যে অপ্রাপ্তি বা বঞ্চনা সেগুলো থাকবে, এটা খুব স্বাভাবিক, কারণ স্বৈর শাসনের ফলশ্রুতিতে এটা হওয়ারই কথা। সেই জায়গার মধ্যে কিছু দাবি দেওয়া আসবে, বাট আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যে সময়টাতে আছি সেই সময়টা একটা স্বাভাবিক সময় না, একটা অস্বাভাবিক সময়, একটা বিপ্লব পরবর্তী সময়। এবং বিপ্লব পরবর্তী সময়ে যেখানে জাতির সকল গ্রুপ, সকল গোষ্ঠী, সকল পেশাজীবীদের এক জায়গায় থেকে একরকম করে ভূমিকা পালন করা দরকার ছিল, সেখানে দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নতা এবং দূরত্ব বিভিন্ন গ্রুপের মধ্যে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে বিভিন্ন ইস্যুতে, সেটা আসলে আমাদেরকে বেশ ভাবিয়ে তুলছে। যে জায়গাটা বিশেষত সবচেয়ে বড় দল যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে তারা তাদের ইলেকশনের দাবি দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে বলছিল, বাট এখন যেটা ধারণা করা হচ্ছে তারা আস্তে আস্তে মাঠের একটা পরিস্থিতি তৈরি করে নির্বাচনের যৌক্তিকতা প্রমাণের হয়তো চেষ্টা করছে বা করবে। এটা আমরা ঠিক আর একটু আগে থেকে ধারণা করছিলাম যে মাঠের অস্থিরতা দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে না, নির্বাচন ছাড়া সহজ পরিস্থিতি সহজে সামাল দেওয়া যাবে না। কিন্তু আসলে বিপ্লব পরবর্তীতে 17 বছরের যে নৈরাজ্যকর অবস্থা, এর পরবর্তীতে যে সময়টা দাবি ছিল, সময়ের দাবি ছিল যে পলিটিক্যাল পার্টিগুলো মোটামুটি একসাথ হয়ে জাতীয় সরকারের মতো যদি একটা সরকার পরিচালনা করতো, তাহলে হয়তো এই অস্থিরতাগুলো যেগুলো ছিল সেগুলো নিজেরা অ্যাড্রেস করার মতো সরকারের মধ্যে থেকে সেগুলো সমস্যার সমাধান করতে পারতো। এখন একটা বড় দল যারা ক্ষমতার মধ্যে ঠিক সেভাবে নাই, কিছুটা আছে, আমি বলবো যে প্রশাসনিকভাবে আসলে যেভাবে পুনঃস্থাপন হয়েছে প্রশাসনের বিভিন্ন কাঠামো, সেখানে পলিটিক্যাল পার্টিগুলোর, বিশেষত বিপ্লবের সাথে জড়িত যারা, তাদের কিছু উইশ তো বাস্তবায়ন হয়েছে বিভিন্ন পর্যায়ে যারা আছে, সেই হিসাবে তারা নাইও আমি বলবো না, আবার ঠিক পার্টি হিসাবে যেভাবে পলিটিক্যাল যে দৃশ্যমানতা সেটাও ঠিক এখানে দেখা যাচ্ছে না। সে জায়গায় তারা ঠিক চাচ্ছে যে খুব তাড়াতাড়ি নির্বাচনের যে বিষয়টা, তো এটা নিয়ে তো বেশ কথাবার্তা হয়েছে, এবং প্রথম দিকে যে অস্থিরতা দেখাচ্ছিল বিএনপি, সেটা তাদের কথাবার্তার মধ্যে কিছু কমেছে, যৌক্তিকভাবে মেনে নিয়েছিল। আমার মনে হয় প্রধান উপদেষ্টা যেটা বলছিলেন যে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে হলেও মেনে নেবে, তবে চাপের মধ্যে রাখবে, এটা একটা কৌশল বিএনপির আছে যে চাপের। ডক্টর আখতার হোসেন মজুমদার, আমরা নির্বাচন প্রসঙ্গে আসব। আপনি খুব সুনির্দিষ্ট করবেন কিনা এই যে মেয়রের শপথের বিষয়ে, যে বিষয়টি নিয়ে জড়ো হচ্ছে মেয়র সমর্থক, যা মানে ইশরাক হোসেন সমর্থক যারা, তারা যে জড়ো হচ্ছে সেই বিষয়টি, এবং ছাত্র দলের নেতার যে হত্যাকাণ্ড, সেই দুইটি বিষয়ে যদি একটু আলোচনা। হ্যাঁ, দুটি বিষয় বলতে, একটা তো ক্যাম্পাস কেন্দ্রিক একটা বিষয় ছিল, যদিও দুর্ঘটনাটা ক্যাম্পাসের বাইরে সোহরাওয়ার্দী উদ্যানে ঘটেছে, তো তারপরেও সেটার একটা আন্দোলনের মাত্রা ছিল, তবে সেটা আপাতত একটু কমেছে বলে আমার মনে হচ্ছে। এখন মেয়র ইশরাকের মানে ওখানে তার পদায়ন বা তাকে শপথ দেওয়ার যে দাবিটা, সেটা এখন বড় হিসেবে দাবি হিসেবে এসেছে। তো আমি মনে করি এটা দাবি হিসাবে ঠিক মেয়র ইশরাককে সেখানে শপথ করানো বা দায়িত্ব দেওয়ার চেয়েও এটা পলিটিক্যাল শোডাউনের একটা কৌশল বিএনপি নিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল মেয়র ইশরাকের যখন রায় হয়েছে, অনেকে মনে করছিল, আমিও মনে করছিলাম যে মেয়র ইশরাক হয়তো ঠিক আছে, কোর্ট ঘোষণা করেছে, কিন্তু ঠিক এইভাবে হয়তো দায়িত্ব নেবে বলে আমি ধারণা করিনি যে মেয়র ইশরাক ঠিক এইভাবে দায়িত্ব নিতে চাইবে। কেন এটা মানে এটা আপনার মনে হলো কেন? এটা মনে হলো এই কারণে যে নির্বাচনের বিষয় তো বিতর্ক, মারাত্মক বিতর্ক ছিল। তো যে নির্বাচনের ক্ষেত্রে এত বিতর্ক থাকে, সেই বিতর্কে সেখানে কে নির্বাচিত ঘোষণা করলো কোর্টে, সেটা তো আসলে একটা সঠিক নির্বাচনের মধ্যে দিয়ে যেভাবে মেয়র হওয়ার সুযোগ আছে ইশরাকের, বহুত সুযোগ, তার সকল সম্ভাবনাই আছে। ঢাকার এখানে এমপি হওয়া থেকে শুরু করে মেয়র হওয়া সব সুযোগ আছে। সুতরাং এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইশরাক না গেলেও পারতেন, আপনার কাছে মনে হচ্ছে? এতটা ঠিক আমরা আশা করিনি। তো আন্দোলনের যে বিষয়টা, সেটা বিশেষত যেটা আমার মনে হচ্ছে যে আন্দোলনের মধ্যে দিয়ে মূলত জাতীয়ভাবে যে সরকারকে একটু চাপের মধ্যে ফেলা, পরিস্থিতি তৈরি করা, এটাই আমার কাছে মনে হচ্ছে যে তাদের একটু কৌশল হিসাবে তারা এটাকে নিয়েছে। মেয়র ইশরাককে স্থাপন করার থেকেও
পুরোপুরি দাবি দেওয়ার মধ্যে দিয়ে সরকারকে একটু বেকায়দায় ফেলার একটা চেষ্টা আছে বলে আমার কাছে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় আপনি একটু যুক্ত করবেন কিনা, এনসিপি আগামীকালকে বিক্ষোভ করবে নির্বাচন কমিশনে তাদের দাবি দেওয়া নিয়ে, সেটি একটি বিষয়। কিন্তু কিছুদিন আগেই তারা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়, সেটি নিয়ে শাহবাগে এসেছে, জড়ো হয়েছে, সেটিও একটি রাজপথের আন্দোলন বলা যায় করে। এবং এক সময় দেখা গেছে যে সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে বা রাজপথ অচল করে দেওয়ার প্রেক্ষিতে বা জনভোগান্তির ঘটনার প্রেক্ষিতেই হোক, নানা কারণেই হোক, শেষ পর্যন্ত সরকার বিষয়টি মেনে নিয়েছে বা একটি সিদ্ধান্তের উপনীত হয়েছে, একটি সিদ্ধান্তের দিকে গিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে একটি রাজনৈতিক দল এনসিপি এখনো নিবন্ধিত হয়নি, সেটি ভিন্ন বিষয়, কিন্তু তাদের প্রভাব বা তারা কতটা প্রভাবকের ভূমিকা পালন করে সেটি একেবারে স্পষ্ট। এরকম একটি জায়গায় থেকে তারা যখন দাবি দেওয়া নিয়ে রাজপথে নামে এবং সেটি আদায় করে, তাহলে বার্তাটি কি যায় আসলে? আপনার কাছে কি মনে হয়? অপরাপর রাজনৈতিক দল বলি কিংবা পেশাজীবী সংগঠন তাদের যে দাবি দেওয়া আসলে বা দাবি দেওয়া নিয়ে রাজপথে আসলে সেটি মানে সুরাহা হবে, এভাবেই কি মনে করেন আপনি? হ্যাঁ, না, সেটা এখানে এনসিপির জন্য পলিটিক্যাল একটা ফোর্স হিসেবে প্রমাণ করার একটা বহুত দায়িত্ব রয়ে গেছে। এর জন্য যে গত আন্দোলন যেটা হলো, বিশেষত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আন্দোলন, সেখানে এনসিপি নয় শুধু, এখানে অন্যরাও সংযুক্ত ছিল। এনসিপি নিজে একক একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে কতটুকু শক্তিশালী সেটা প্রমাণ করার এখন পর্যন্ত কোনো পরীক্ষা তাদের জন্য আসেনি। সেজন্য এখন যে সময়টা এসেছে, আমরা যেটা দেখছি, এনসিপি ঠিক আলাদা করে নিজেদের শক্তি প্রমাণ করার জন্য চেষ্টা করছে। এবং বেশুতে সিচুয়েশন যেটা হয়েছে, আমাদের সম্ভাব্য মেয়র ইশরাক সাহেবকে নিয়ে যে বিষয়টা এসেছে, ঠিক মাঠের রাজনীতিতে রাজপথ দখলের একটা সিচুয়েশনও আছে, সেটাও তারা সামনে রাখছে বলে মনে হচ্ছে। এবং নিজেদের মান্যতার পর শক্তিশালী ভাব যেটা, সেটা প্রকাশ করার একটা বিষয় তো আছেই। আমার কাছে এটাই মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। শেখ রবিউল আলম, শুনছিলেন আপনি সার্বিক বিষয়ে আপনার আলোচনা শুনবো যে কেন রাজনৈতিক দলগুলোকে এই সময়ে এসে রাজপথে নামতে হচ্ছে। রাজনৈতিক দলগুলি নামছে, বিএনপি তো রাজপথে ওইরকম ভাবে নামেনি। ঢাকাবাসী আন্দোলন করছে, তারা জনরায়ের ভিত্তিতে। সমর্থক কাদের? না, সেটা আপনি অন্য জায়গায় যান না। বিএনপির প্রার্থী ছিল ইশরাক হোসেন। যে আন্দোলনটা করছে ঢাকাবাসী করছে, কারণ তারা জনরায়ের ভিত্তিতে মেয়র নির্বাচিত করেছে এবং আদালতের রায়ের ভিত্তিতে তা বৈধতা পেয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করে, ব্যবস্থাপনা করে, ফলাফল ঘোষণা করে, গেজেট প্রকাশ করে, তারা তা করেছে। যার ফলে তিনি মেয়র হিসেবে শপথ নেবেন, এটাই ন্যায্য, এটাই প্রতিষ্ঠিত। সেই জায়গায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাকে শপথ নেওয়ার ক্ষেত্রে কালেক্ষেপণ করছে অথবা অনিয়া প্রকাশ করছে, সেটা নগরবাসী ব্যথিত হয়, আহত হয়। এবং তাদের নির্বাচিত মেয়র যখন শপথ নিতে ব্যর্থ হয়, তারা আন্দোলন করবে। ঢাকাবাসী, মহানগরবাসী, সেই জায়গা থেকে তারা করছে। বিএনপির প্রার্থী যেহেতু ইশরাক ছিল, বিএনপির অনেক নেতাকর্মী তার সাথে যুক্ত হবে, কারণ তারা তাকে ভোট দিয়েছে। সেখানে অনেক কাউন্সিলর প্রার্থী ছিল, তাদের অনুসারীরা আছে, সেটা একটা দাবি হচ্ছে। সরকার যে জায়গাটা, অর্থাৎ জনরায় এবং আদালতের রায়ের উপরও কর্তৃত্ব দেখানোর যে মানসিকতাটা সরকার দেখাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা অন্যায্য। সেটা আদালত এবং জনগণের চেয়েও সরকার বেশি ক্ষমতাবান। সরকার তো বলছে এটা সাবজুডিস, এখনো রিট করা হয়েছে। একেবারে কি বলবো আপনাকে, যার ভিত্তিহীন ব্যাখ্যা। উনি জানেন না কিছু। পার্টিকে ইশরাক আর কে? নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন উচ্চ আদালতে যায়নি, রায় মেনে নিয়েছে, গেজেট প্রকাশ করেছে। সাবজুডিশিয়ারি হবে কেন? যিনি রিট করেছেন, এই প্রসঙ্গে তো রিট হয়ই না। তার কারণ হচ্ছে রিট হয় জনস্বার্থে কোনো ব্যক্তির অধিকার খর্ব হলে, আইনের ব্যত্যয় ঘটলে। সংশ্লিষ্ট আদালত যারা রায় দিয়েছে, সংশ্লিষ্ট আদালত অর্থাৎ নির্বাচনী ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, আপনার ওই রায়ের বিরুদ্ধে যদি সরকারের অথবা নির্বাচন কমিশন হচ্ছে সবচেয়ে ন্যায্য প্রতিপক্ষ, সরকারও না, তারা যদি মনে করেন যে ওই রায়টির প্রতি তাদের ন্যায্য হয়নি, তারা সংশ্লিষ্ট উচ্চ আদালতে যেতে পারেন। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, সে কথা অভিযোগ আছে। যারা করেছে তাহলে তো তারা তো কর্তৃপক্ষ না। যারা বলছেন, যিনি বলছেন তিনি কি এখানে পক্ষ বিপক্ষ? আচ্ছা, তিনি এই নির্বাচনে অংশ নিয়েছিলেন, অথবা ধরেন তার দল নির্বাচনে অংশ নিয়েছিল,
অথবা ইশরাক এবং নির্বাচন কমিশন প্রার্থী এবং হচ্ছে নির্বাচন আয়োজন এবং ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, এছাড়া তো অন্য কোনো পক্ষ নাই। আপনি কেন পক্ষভুক্ত হচ্ছেন? তার মানে আপনি রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছেন। আপনি অন্য একটা রাজনৈতিক দল অথবা একজন নির্বাচিত মেয়র প্রার্থী অথবা নির্বাচনী ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করে আপনার ক্ষমতা জাহির করতে চাইছেন, যেটা অন্যায্য, যেটা হস্তক্ষেপ, যেটা অনাকাঙ্ক্ষিত। অর্থাৎ সে তার বিরুদ্ধে নগরবাসী এটা করছে। যেমন ধরেন রিট যিনি করেছেন, রিট কে করতে পারেন? তার মানে এখন পঞ্চগড়ে একটা উপজেলা নির্বাচন হলো, আমি ঢাকাতে বসে রিট করে দিলাম যে ওই নির্বাচন ওই প্রার্থীকে করানো যাবে না, শপথ নেওয়ানো যাবে না। রিট হতে একটা বললাম আপনাকে, তারও রিট করারও একটা মিনিমাম গ্রাউন্ডস লাগে এবং যোগ্যতা লাগে, যে আপনি ওই ওই বিষয়ে রিট করার অধিকার রাখেন কিনা। যে কোনো মানুষ যে কোনো বিষয়ে রিট করে, তাহলে তো বাংলাদেশের নির্বাচন হবে না। নির্বাচন হবে, আরেকজন গিয়ে আদালতে বলবে যে শপথ পড়েন না, আর ও রিট হয়ে গেল, আর তিনি শপথ পড়লেন না। এই যে যারা করেন, এই যে রিট করার মধ্যেও রাজনৈতিক দুরভিসন্ধিতা আছে। এই রিট করে তাকে শপথ নেওয়ার থেকে বিরত রাখার জন্য কূটকৌশল আছে সরকারের। অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দায়ী করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় তো কিছু না। আপনি জানেন না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আগে কি করেছে নির্বাচিত মেয়র আরিফুল, ওই আপনার খুলনার মনি, রাজশাহীর বুলবুল, তাদেরকে কি করেছে? আপনার নির্বাহী বহিষ্কার করেছে। আদালত থেকে এসে আবার সেই আপনার বৈধতা নিয়ে আবার তারা গিয়ে শপথ দায়িত্ব পালন করতে গিয়েছে। 8 ঘন্টা পর আলিপুরকে আবার বহিষ্কার করেছে। ওই আওয়ামী লীগের সরকারের আমলে, ফ্যাসিস্টদের আমলে নির্বাচিত জনপ্রতিনিধির উপর ক্ষমতা দেখানোর জন্য যে নগ্ন হস্ত কাজ করেছে, এখনো তাই হচ্ছে। তার তো কেউ বেরিয়ে আসতে পারলাম না। আমরা জনরায় এবং আদালতের রায়কে যদি সম্মানও দেখাতে না জানি, তো আপনি পরিবর্তনটা কোথায় পাইলেন? অর্থাৎ ঢাকাবাসীকে তার রায় থেকে বঞ্চিত করা হচ্ছে। উনি বলছিলেন যে একটা কি অবৈধ নির্বাচন হয়েছে। অবৈধ নির্বাচন। আরে ভাই, এই রায় তো প্রমাণিত হয়েছে অবৈধ নির্বাচন হয়েছে। নির্বাচনটা যে অবৈধ হয়েছে রায় প্রমাণ। কারণ সরকার এবং নির্বাচন কমিশন বিজয়ী করেছিল তাপসকে। আদালতের রায় প্রমাণিত হয়েছে যে না, উইন করেছেন ইশরাক। আদালতে যে এখন অনেক অল্প সময় কি বলবো আপনাকে, যারা না জেনে না বুঝে কথা বলেন না, খুব বিরক্ত লাগে। আদালত কিন্তু প্রমাণিত হয়নি যে এই নির্বাচনটি অবৈধ। আদালত এ তথ্যপাত্র দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ইশরাক, কিন্তু সরকার বা নির্বাচন কমিশন হস্তক্ষেপ করে ইশরাকের পরিবর্তে তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ফলাফল ঘোষণায় হস্তক্ষেপ হয়েছে, সেটা আদালতে প্রমাণিত হয়েছে। আপনি এখানে বসে কথা বলতে হবে না। যদি নির্বাচনটা এমন হতো যে ম্যানিপুলেট যা হয়েছে, নির্বাচনটা বাতিল ঘোষণা করতো আদালত, তখন মেয়রকে হবে কি হবে না সে বিষয় নিয়ে বিতর্ক থাকতো। আদালতে তো সেটা প্রমাণিত হয়নি। নির্বাচনী ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে যে ইশরাক বিজয়ী হয়েছিল, কিন্তু তাকে বিজয়ী ঘোষণা করা হয়নি, এবং নির্বাচন কমিশন তা মেনে নিয়েছে। নির্বাচন কমিশন তার ডিফেন্ড করেনি এবং তারা গেজেটও প্রকাশ করেছে। এরপর আর অন্তরায় থাকার কথা না। সাম্য হত্যা, আপনি বলেন তো কত বড় নৃশংস এবং কত বড় নির্মম হত্যাকাণ্ড। ক্যাম্পাসের পাশেই হয়েছে। সে একটা জুলাই বিপ্লবের অন্যতম সক্রিয় সদস্য। কই তার পরিবারকে জুলাই বিপ্লবের দেখতে গিয়েছে নাকি? ক্যাম্পাসের বাইরে না, সংলগ্নই বললাম, সংলগ্নই বললাম। সেখানে তাকে জীবন দিতে হয়েছে। এখনো পর্যন্ত হত্যার সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি, ফাইন্ড আউটও করেনি। সরকার পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। 3 জনকে আটক করা হয়েছে। সেখানে যারা ঘটনাস্থল, ওই যাদেরকে আটক করেছে, সরকার এখনো বলেনি তারা এই ঘটনার সাথে জড়িত, এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে বলেনি। তো সেরকম একটা দাবিতে আন্দোলন করবেন না? সে তো জুলাই বিপ্লবের অন্যতম সক্রিয় সদস্য। জুলাই বিপ্লবের যে সমস্ত আপনার এখন যারা কি বলে বিপ্লবের কর্তৃত্ব দাবি করে, যারা এখন সরকার এবং রাজনৈতিক দল গঠন করে বিপ্লবের সুফল নিতে চাচ্ছে, রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ হস্তক্ষেপ করছে, তারা কি কেউ গিয়েছেন নাকি? সংহতি তো প্রকাশ করতে যান নাই, সহমর্মিতাও তো প্রকাশ করতে যান নাই। গিয়েছেন কেউ? যান নাই। তো ছাত্রদল তার সহযোদ্ধা হারিয়েছে, আন্দোলন করবে, বিচার চাইবে, দেশের কিছু না। তো সমস্যাটা কোথায় হয়েছে আমি আপনাকে বলি। সমস্যাটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে স্বল্প সময়ের সুনির্দিষ্ট দায়িত্ব পালনের সরকার। না, সেই জায়গায় আমি আসবো। আমি বলি মানে শোডাউন করছে কিনা সেই বিষয়টি। না, ওই শোডাউনের কথাই আসছে, জি, সেটাই বোঝেন আগে। এখন একটা নির্দিষ্ট অল্প সময়ের জন্য মানুষ সমস্ত মানে বঞ্চনা নিয়েও অপেক্ষা করে যে ঠিক আছে, এই সরকারের অল্প দায়িত্ব, সক্ষমতা সীমাবদ্ধ, এর মধ্যে একটা নির্বাচিত সরকার হবে, তার কাছে আমরা দাবি দাবাগুলি পূরণ করবো। রাষ্ট্র আমি যেখানে বঞ্চনার মধ্যে আছে, আমি বঞ্চিত মানুষ আছে, আবার ধরেন প্রাপ্তির প্রত্যাশার মানুষও তো রয়েছে, আপনি তো অস্বীকার করতে পারবেন না। আবার দায়িত্বের
দাবির ন্যায্যতাও আছে। তো সেটা একটা নির্বাচিত সরকারের কাছে মানুষ চায়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যখন বেড়ে যায় মানুষ তার এগুলি নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করবে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই দাবিগুলি উঠছে একটা কারণে, যে অন্তর্বর্তীকালীন কালেক্ষেপণ করছে, অনেক সময় ব্যয় করছে, নির্বাচিত সরকার এখনো আসছে না, মানুষ আর দীর্ঘদিন তো অপেক্ষা করবে না, সে তার বঞ্চিত থাকতে চাইবে না, তার বঞ্চনা আছে, দুঃখ আছে, দাবি আছে, দাবির ন্যায্যতা আছে, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আরো দেখবেন যে মানুষ বেরিয়ে আসছে। সমস্যাটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তার অগ্রাধিকার চিহ্নিত করে দ্রুত একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবার, আর বিশেষ করে ফ্যাসিস্টদের বিচার, প্রয়োজনীয় কিছু সংস্কার, যেটা এই 9 মাসের মধ্যেই প্রায় শেষ করে আনা যেত, সেখানে দীর্ঘসূত্রিতার কারণে, কালেক্ষেপণের কারণে অসন্তোষ বাড়ছে, সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, আস্থা হারাচ্ছে, মানুষ ফুঁসে উঠছে, রাজনৈতিক দল, ছাত্র, জনতা তাদেরকে সমর্থন করেছে, এখন দেখা যাচ্ছে যে না, এই সমর্থন আর থাকতে চাইবে না, কারণ মানুষ তো বললাম প্রত্যাশা তাদের যা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তা পূরণ করতে পারছে না। যে জিনিসগুলি অগ্রাধিকারের সাথে মনোযোগী হওয়া দরকার সেখানে তাদের মনোযোগী নেই, আবার তাদের মধ্যে সমন্বয়হীনতার অভাব আছে, তারা আবার যেটা গুরুত্বপূর্ণ দায়িত্ব না সেটাকে আবার গুরুত্বপূর্ণ মনে করছে, আর গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা সেটাকে এখনো পর্যন্ত অবজ্ঞা বা অবহেলার দৃষ্টিতে দেখছে, যার ফলে অসন্তোষ তৈরি হচ্ছে। রাজনৈতিক দল বলেন, নাগরিক সমাজ বলেন, বিভিন্ন সংস্থাগুলিও তো দাবি নিয়ে আসছে, গার্মেন্টস শ্রমিকরা দাবি নিয়ে আসছে, ওই ধরেন নার্সরা দাবি নিয়ে আসছে, তো তারা তো বঞ্চিত, তারা 17 বছর বঞ্চিত হয়েছে। একটা গোষ্ঠী, ফ্যাসিবাদ যে গোষ্ঠী, তারা সুযোগ সুবিধা নিয়েছে, সাধারণ কর্মচারী, সাধারণ মানুষ, শ্রমিক শ্রেণী বঞ্চিত হয়েছে, তারা তো সাম্য চাইবে, ন্যায্যতার জন্য সোচ্চার হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সেই ন্যায্যতা মানে পূরণ করার বা সেই বিষয়টি সুরাহা করার তো সেই অর্থে খুব ক্যাপাবিলিটি তাদেরকে, আপনারা বলছেন যে নির্বাহী ক্ষমতা কি বলে ডেইলি রুটিন বা ডেইলি অ্যাক্টিভিটিস তাদেরকে করতে হবে, তারা খুব নীতি নির্ধারণী জায়গায় যেতে পারবে না, তো সেই জায়গায় এই দাবি দেওয়া তারা পূরণ করবে কিভাবে? পূরণ করবে কিভাবে সেটাই তো আমরা বলছি, পূরণ করতে তাদেরকে বলেনি, কিন্তু তারা ক্ষমতায় থাকছে কিভাবে সেটা কেন বোঝেন না? যে আমি রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রায় 1 বছরের কাছাকাছি হতে যাচ্ছে, ব্যয় করলাম, আমার অর্জনটা কি, আমার যে দায়িত্ব ছিল, আমার যে লক্ষ্য ছিল সেটা পৌঁছাতে পারলাম কিনা, একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা, প্রয়োজনীয় সংস্কার করা, এই যে ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃস্থানীয় যারা আছেন, তাদেরকে বিচারের প্রক্রিয়া আপনি আনতে পারলেন না। তো এখনো পর্যন্ত সেই বিচার নিয়ে আপনারা নির্বাচন নিয়ে যতটা সোচ্চার, সেই বিচার নিয়ে কি ততটা সোচ্চার হয়েছে? একই রকমের সোচ্চার, আরো বেশি সোচ্চার। আমরা ট্রাইব্যুনাল বাড়াতে বলেছি, সরকার কর্ণপাত করেনি। আমরা বলেছি সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটেই আমরা জাতি হিসেবে একমত, এবং তিনটা মানে বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর, কিন্তু একটার সাথে একটাকে শর্ত জুড়ে দেওয়া যাবে না। এবং আপনি যদি প্রকৃতপক্ষে বিচার চান, হ্যাঁ সরকার শুরু করবে, ব্যাপক আরো দ্রুত শুরু করা উচিত ছিল, আরো সফলতা পাওয়া উচিত ছিল, ইতিমধ্যে অনেক বিচার শেষ পর্যায়ে নিয়ে আসা যেত, করেনি তো সরকার। বাকি সরকার, নির্বাচিত সরকার এসে বাকি বিচার সম্পন্ন করবে, বিচার তো চলমান প্রক্রিয়া, সংস্কারও চলমান প্রক্রিয়া, সংস্কার আপনি করবেন, আমাদের চেয়ে সংস্কার তো আগে কেউ চাইনি, আমাদের চেয়ে বেশি সংস্কারের কথা হতে কেউ বলেনি। সরকারও যে সংস্কার প্রস্তাব এনেছে 90% সাথে আমরা একমত হয়েছি। আমরা শাসনতন্ত্রের সংস্কার, শাসন কাঠামোতে সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, রাজনীতির সংস্কারের কথা আমরা বলেছি, সবার আগে বলেছি, আওয়ামী লীগ থাকতে বলেছি। দেখেন আমাদেরকে আপনি সংস্কার শিখান, আর একটা ব্যক্তি বা গোষ্ঠী সে যেটা চিন্তা করে সেই সংস্কার সব রাজনৈতিক দল মানতে বাধ্য, এভাবে যারা ভাবে তারা তো নতুন ফ্যাসিবাদী চিন্তার ধারক বাহক। বিএনপি বড় রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার দায়বদ্ধতা কি সরকারের কাছে নাকি জনগণের কাছে? জনগণের কাছে। আচ্ছা, এখন আপনি সেই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিলে নির্বাচিত সরকার প্রকৃতপক্ষে জনগণের সরকার, দায়বদ্ধ সরকার, সে রাষ্ট্র ব্যবস্থাপনায় এই ন্যায্যতাগুলি প্রতিষ্ঠিত করবে, এই দাবিগুলি পূরণ করবে, এটাই তো আমাদের মানে প্রত্যাশা, এবং সেই জন্যই সংগ্রাম। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তার লক্ষ্য এবং করণীয় নির্ধারণে ব্যর্থ হয়, সে যদি কালেক্ষেপণ করে, তার জন্য যদি জনগণ তার অধিকার নিয়ে ফুঁসে ওঠে, এ দায়িত্ব তাকে নিতে হবে, রাজনৈতিক দল তো এ দায় নেবে না। কেন নেবে রাজনৈতিক দল? রাজনৈতিক দল, আমি আপনাকে আবারও বলি, সে জনকল্যাণ নিশ্চিত করার জন্য রাজনীতি করে। এখন অধিকাংশ মানুষ যদি কোনো দাবিতে সোচ্চার হয়, নিশ্চয়ই রাজনৈতিক দল তার পাশে থাকবে, কারণ জনগণের প্রতি তার দায়বদ্ধতা আছে, জনগণের প্রতি তার অঙ্গীকার আছে। অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যা বলা হচ্ছে যে অধিকাংশ মানুষ যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাজপথে ছিল তখন বিএনপি যায়নি। কেন বিএনপি যায়নি? বিএনপি তো গত ফেব্রুয়ারিতেই সরকারকে বলেছে আওয়ামী লীগের বিচার করতে হবে,
এবং আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষেধ করতে হবে একটা নির্বাচন মানে আইনি প্রক্রিয়ার মধ্যে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে। সরকার তো সেখানে আসলো। আপনি কেন মনে করেন, এই যে আপনারা যে বলেন, কেন মনে করেন বিএনপি বলা মানে মনে রাখবেন সারা বাংলাদেশ থেকে বলা, বিএনপি বলা মানে সারা বাংলাদেশের মানুষের পক্ষে বলা। বিএনপিকে একটা অঞ্চলের শাহবাগের এক কর্নারে গিয়ে দাবি করতে হয় না, এই কথাটা বুঝবেন। বিএনপির মতো রাজনৈতিক দল যখন সরকারকে বলে যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন একটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে, একটা জোরালো প্রক্রিয়া, তাই তো শক্তিশালী প্রক্রিয়া অনুসরণ করে, এটাই যথেষ্ট। তার এই বলা মানে, আমি আবারও বলছি, সারা বাংলাদেশ থেকে বলা, শুধু শাহবাগ থেকে বলা না। যারা ছোট রাজনৈতিক দল কেবল হতে চায়, এখন রাজনৈতিক দল হয়নি, নিবন্ধন পায়নি, কিছু শর্ত পূরণ হয়নি, যোগ্যতা হয়নি, তাদের শাহবাগে যে বলা লাগে। কিছু লোক গিয়েছে, তারা বলেছে তাদের মতো করে। আমরা মনে করি যে আমরা জানান দেওয়া মানে হচ্ছে প্রায় 18 কোটি মানুষের পক্ষে জানান দেওয়া। বিএনপি তো সেই রাজনৈতিক দল। এটা তাই যদি আপনি বলেন, আচ্ছা নতুন রাজনৈতিক দল নিবন্ধন হয়েছে কত পেতে চায়, মানে নতুন রাজনৈতিক দল কতজন হয়েছে? 26টি হয়েছে। 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে যদি 26টি নতুন রাজনৈতিক দল হয়ে থাকে, তাদেরও তো নিবন্ধন নেই, তাদেরও মূলনীতি নেই, ঘোষণাপত্র নেই। হ্যাঁ, ঠিক তো। আচ্ছা, তো তারা আর এনসিপির মধ্যে পার্থক্যটা কি? এনসিপির তো তাই, ঘোষণাপত্র নাই, মূলনীতি নাই, গঠনতন্ত্র নাই, নিবন্ধন নাই, হ্যাঁ, যোগ্যতার পূরণ হয়নি, শর্ত পূরণ হয়নি, স্বীকৃতি পাওয়া জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই যে যারা নতুন রাজনৈতিক দল করেছে সবাই সম্মুখ সারির। কে সম্মুখ সারির ছিল না? সবাই রক্ত দিয়েছে, সবাই জীবন দিয়েছে, সবাই গ্রেপ্তার হয়েছে, সবাই আহত হয়েছে। এই যে সরকার একটা গোষ্ঠীকে যখন মনে করে, ধারণ করে, আর একটা ছোট্ট গোষ্ঠী যখন মনে করে সরকারে তাদের ভাবনায় শিরোধার্য, তখনই সমস্যা তৈরি হয়, যেটা হয়েছে, যার জন্য ঐক্য নষ্ট হয়েছে এবং হচ্ছে। কারণ এই মানে জাতীয় নাগরিক পার্টি এবং সরকার যখন অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়, সরকার যা করে নাগরিক পার্টি তাই বলে, আর নাগরিক পার্টি যা বলে সরকার তাই করে, এটা যখন প্রতিষ্ঠিত হয় তখন জন অসন্তোষ হয়, রাজনৈতিক দলের মধ্যে বিভাজন হয়। ঐক্য যদি কোনো কারণে, আমি মনে করি না এখন ঐক্য নষ্ট হয়েছে, ঐক্য যদি কোনো কারণে চির ধরে থাকে, তার দায় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর তার মানে আমি বলি অন্তর্বর্তীকালীন রাজনৈতিক দল এনসিপি, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি না। এ দায় জাতীয়তাবাদী দল। ধন্যবাদ। আমরা জনগণের রায় চাই, জনগণের রায়ের ভিত্তিতে জনগণের নির্বাচিত সরকার চাই, যেটা ন্যায্য এবং যেটা প্রতিষ্ঠিত করাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র কাজ। আমি একটা কথা বলে শেষ করি, রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক, মনে রাখবেন। সেই নির্বাচিত সরকার যখন থাকে না, তখন অন্তর্বর্তীকালীন সরকার কোনো কোনো পরিস্থিতিতে তৈরি হয়, অনেক নামে হয়, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যাই বলেন না কেন। গণ অভ্যুত্থানের ফলে হতে পারে, অথবা রাষ্ট্রের কোনো বিশেষ পরিস্থিতির কারণে হতে পারে, সামরিক অভ্যুত্থানের ফলেও অনেক সময় হয়ে থাকে এই ধরনের, যেটাকে বলা হয় সংকটকালীন সরকার। সেই সংকটকালীন সরকারের মূল কাজটাই হচ্ছে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। তার বাইরে অন্য কিছু যদি সে করতে যায়, তখন কিন্তু সংকট আরো ঘনীভূত হয়, এবং সেই ঘনীভূত সংকট বাংলাদেশে উকি মারছে। আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার, আমি আবার আসবো আপনার কাছে, জনাব ইলিয়াস খান, এই বিষয়গুলো নিয়ে আলাপ করবেন। রাজনৈতিক দলগুলো রাজপথে যে কথা বলছিলাম, এবং আমরা যখন আজকে আলাপ করছি, আজকেই বলা যায় যেহেতু দিন শেষ হয়ে গেছে, এনসিপি নির্বাচন কমিশনে নানা দাবি দেওয়া নিয়ে যাবে, এবং তার মধ্যে অন্যতম তাদের যে অভিযোগ সেটি হচ্ছে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট এবং স্থানীয় সরকারের নির্বাচন আগে জাতীয় নির্বাচন। তো অ্যাবসার্ড কল্পনা, স্থানীয় সরকারের নির্বাচন কিন্তু ব্লান্ডার হয়ে যাবে পুরো দেশে। কারণ আপনি জানেন যে প্রতীক দিয়ে নির্বাচন করার পর দেশব্যাপী ঘরে ঘরে দ্বন্দ্ব শুরু হয়েছে, ভাই ভাই দ্বন্দ্ব, এখন তো প্রতীক দিয়ে নাই। এবং রাজনৈতিক সরকার যদি না থাকে, যে দলই আসুক, এগুলো তো নিয়ন্ত্রণ করতে পারবে না, কেউ নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা দেখেন না কলেজের ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্র হয়ে যাচ্ছে, এই যে তিতুমির কলেজ ভর্তি হয়েছে, কলেজে ঘোষণা করলো যে আমি ইউনিভার্সিটির ছাত্র হবো, 5 দিন পুরো ঢাকা কলাপস করে রাখলো। তারপর দেখুন যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি, তার বাসায় ওয়ালের পাটে চলে যায় হাজার হাজার মানুষ। এগুলো রাজনৈতিক সরকার না থাকার কারণে এগুলো হচ্ছে। এবং কিছু হলে 850টি আন্দোলন হয়েছে এই 5 তারিখের পরে। এই একমাত্র কারণ হচ্ছে রাজনৈতিক সরকার না থাকার কারণে। একটি যদি প্রকৃত ভোটে নির্বাচিত, নট লাইক শেখ হাসিনা, প্রকৃত জনপ্রতিনিধি যারা ভোটে নির্বাচিত হয়ে আসবে, তারা যদি ক্ষমতায় থাকেন, তাহলে কিন্তু এইসব জিনিস আমরা দেখতাম না। এই ঢাকা শহর এখন
রিক্সা আছে মনে হয় যে আগে যা ছিল 5 তারিখের আগে এর 3 গুণ হয়েছে রিক্সা, কেউ কোনো আইন মানছে না। এই যে প্রায় দিনে অ্যাক্সিডেন্ট ঘটছে, আমরা খবর পেয়েছি যে ঈদের সময় যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে 30% রিক্সার কারণে হয়েছে। কোনো নিয়ন্ত্রণ আছে? কারোর তো কোনো নিয়ন্ত্রণ নেই। এখন আমি কালকে না পরশু দিন দেখলাম যে ফ্লাইওভার ওভার দিয়ে ওই গাড়িওয়ালা রিক্সা যাচ্ছে, একটা ফাঁক পেয়েছে, দুপুরবেলা রাস্তা খালি ছিল, ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছে, ইঞ্জিন রিক্সা কোনো নিয়ন্ত্রণ নাই। নানা কথা শুনি যে পুলিশ কর্মকর্তার 100 রিক্সাওয়ালা আছে, নেতাদের আছে 100 রিক্সা আছে, এর অনেক ইনকাম, 500 টাকা ভাড়া, 50 টাকা 100 রিক্সা থাকলে 50,000 টাকা ডেইলি ভাড়া। যাই হোক, এগুলো তো রাজনৈতিক সরকারের শূন্যতার কারণে হয়েছে। আর নানা বিষয়ে রবিউল আলম সাহেব বলেছেন খুব চমৎকার করে। আমি শুধু একটি কথা বলি, আন্দোলন নিয়ে আপনি প্রথম যে প্রশ্নটি করেছিলেন, আসলে আগে তো গত 15.5 বছর তো কার্যত মানুষ কোনো আন্দোলন করতে পারেনি। এবং আন্দোলনটি কেমন ছিল আপনি আমার পরিচয় বলেছেন, আমি জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম, আমি ছিলামও। তো আমি প্রতিদিন দেখলাম আন্দোলন হচ্ছে। তার প্রথম 10 মিনিট শেখ হাসিনা এবং শেখ মুজিবের স্তুতি গাইতেন, তার কাছে কিন্তু দাবি জানাতে এসছেন। তার স্তুতি করতে একদিন বললাম যে আমরা শিক্ষকদের আন্দোলন, অনেকদিন ধরে শুয়ে আছেন, এই ছবি টবি লাগাই সব আওয়ামী লীগের ছবি। আমি বললাম আপনি যার কাছে দাবি জানাচ্ছেন তারই যদি এত প্রশংসা করেন তাহলে আপনি কি আন্দোলন করছেন? যেমন আমরা যখন আন্দোলন করেছি আমরা বলছি খুনি এরশাদ, খুনি হাসিনা, ইউনিভার্সিটি যখন আমরা মিছিল করেছি, কিন্তু এটি কিভাবে হয়? তখন বললো যে আমি যদি না বলি, এই 5 মিনিট যদি তাদের প্রশংসা না করি, বাসায় ঘুমাতে পারবো না। হ্যাঁ, এটি ছোটখাটো সংগঠন সম্পর্কে বললাম। এই মায়ের ডাক আমাদের ওখানে প্রোগ্রাম করতো, নানাভাবে নানা বাধা আসতো বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে। তো মানুষ তো প্রাণ খুলে আন্দোলন করতে পারে না, আর কিছু আজকারও পেয়েছে, বিভিন্ন আজকার পায়। এবং বাংলাদেশ খুব বলতে খুব কষ্ট হয়, কারণ বাজারটা আপনি চিন্তা করি, এই নগরীতে যে রাস্তা আছে তার আধুনিক নগরীতে 25% রাস্তা থাকার কথা, রাস্তা আছে 7% রাস্তা। প্রত্যেকটা রাস্তা, যেমন এই কারণ বাজার রাস্তা 3/4 কিন্তু দখল করা, কোনো না কোনো ভাবে দখল করে। আপনি একটি গাড়ি অনেক কষ্ট করে ঢুকতে পারে, বাট রাস্তা কিন্তু লন্ডনের 5 গুণ, লন্ডনের চিকুন চিকুন রাস্তা, কিন্তু সবাই নিয়ম মেনে চলে, কোনো সংকট নেই। কিন্তু আমাদের এখানে কি অবস্থা? এগুলোর কোনো নিয়ন্ত্রণ আছে? নাই তো। এই নগরীতে আন্দোলন করে প্রথম কাজটি করে রাজপথ বন্ধ করে দিবে। এবং দায়িত্বহীনতার যে কত বিষয় আছে, এই যে কথায় কথায় শাহবাগ চলে যায়, আমাকে শাহবাগের গালি দিতাম, এখন দেখি শাহবাগ অনেকের খুব প্রিয় হয়ে গেছে। তো ওই দিনে দেখলাম যে লিখছে যে শাহবাগী বলতে আমরা এখন কি বুঝবো, কোনটা শাহবাগী? যেমন এক শাহবাগী 13 সালে কোর্টের বিচারকে না মেনে, রায়কে না মেনে তাদের মতো করে রায় দিতে বাধ্য করেছে। আমার মনে আছে যে জামাত নেতারা অনেকে অন্যায়ভাবে এই রায়ের শিকার হয়েছেন। এবারও দেখলাম আমাদের নিষিদ্ধের ব্যাপারে আন্দোলন করেছে। আপনি বলেছেন যে সাধারণ মানুষও জয়েন করে, সাধারণ মানুষ আমার খুব বেশি চোখে পড়েনি। একটি দল এবং তাদের সমমনা প্রকাশ্যে স্বীকার না করতে ছিল, মেন্টাল মেকআপ যাদের একরকম, এরকম কিছু দল এসছে। সাধারণ দল কিন্তু যায় না, যদি দাবির সাথে আপনি বলেছেন যে বিএনপি যায়নি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি। আমাদের যে বন্ধুরা আন্দোলন করেছে অনেকে ছাত্রলীগের ভিতরে ঢুকে ক্যান্টিনে ফাও খেয়ে জীবন কাটিয়ে দিয়ে এখন আবার 100-150 গাড়ি নিয়ে ঘুরতেছে, দাদার নাকি জমিদার ছিল, ওই সময় করছেন ছাত্রলীগ। এবং শেখ মুজিবের স্তুতি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কত স্তুতি করছে, এখন আবার গালি দিচ্ছে, উল্টা গালি আওয়ামী লীগকে। সুতরাং এইসব প্রসঙ্গে আমি যাব না। সবাই আশ্রয় নিয়েছিল, কিন্তু ছাত্র দলে একটি ছেলে ক্রসফায়ারে যাওয়ার ভয় আছে, জীবনে চাকরি পাবে না ভয় আছে, মামলা আছে অসংখ্য, লেখাপড়া শেষ করতে পারবে না, তারপর কিন্তু দল চেঞ্জ করে বা আশ্রয় নেয় যে ছাত্রলীগে। এটা কিন্তু আপনার বিশ্বাস করতে মনে রাখতে হবে। শুধু এই বাস্তবতাতে বিএনপি আন্দোলন করেছে, আওয়ামী লীগ 60 লক্ষ নেতাকর্মীরা মামলা দিয়েছে। আমি জানি না রবিউল সাহেবের নাম কয়টি মামলা আছে, 193টা মামলা। চিন্তা করেন, সোহেল ভাইয়ের নামে নাকি 452টা কয়টা দেখলাম। তো এই ক্ষতিগ্রস্ত সব বিএনপির লোক। তো তারা কেন আওয়ামী লীগকে চাইবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক? তারা চেয়েছে, বাট ওই শাহবাগ স্টাইলে চায় না, যেমন ওই 13 সালের শাহবাগ স্টাইল, যে আমি কোর্টের রায় ভায়োলেট করে। তারা চাই নিয়মতান্ত্রিক ভাবে নিষিদ্ধ করা হোক, তখন একটা সে থাকে। যেমন জামাত নিষিদ্ধ হচ্ছিল না, 8 মাসেও সেটি হচ্ছিল না, হওয়ার সে সময় তো চলে যায়নি। সরকার তো বলেছে আমরা উদ্যোগ নেব। যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাব না। সবচেয়ে নির্যাতিত দল বিএনপি, সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ প্রথম চায় বিএনপি, এটি আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু সুতরাং
আমি যদি যেটি কথাটা শুরু করছিলাম, এবং আন্দোলনে কিছু কিছু দল আশকরাও পেয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেজাল্ট দেখছি, এই জন্য কিন্তু মানুষ এই চিপের বেজার সাহেবের বাড়ি পর্যন্ত প্রায় চলে যায়। কারণ আন্দোলন করলে অনেক ক্ষেত্রে কিন্তু আমি কতটুকু পারবো, আমি এই যে জগন্নাথে দেখলাম যে কি 70% দিতে হবে ছাত্রদের। তুমি কি জানো যে তুমি যখন ভর্তি হয়েছো, তুমি কি জানো যে এটা আবাসিক ইউনিভার্সিটি? তুমি যদি হলে না থাকতে পারো তোমাকে টাকা দিতে হবে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? এখন তাদের আবাসিক বৃত্তি দিতে হবে। কি বলবো, আমি জানি না সেই দাবিটি পূরণ হয়েছে কিনা। হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে তাদের। এই ছাত্রকে জেনে এসছে যে আমি বিশ্ববিদ্যালয় আবাসিক ইউনিভার্সিটি আমি সিট পাবোই, এখন যদি সিট পাই না আমাকে 70% দিতে হবে। এসব অযৌক্তিক দাবি তো বাড়ার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। এগুলো আসলে সরকারকে একটু, ওই যে বললাম রাজনৈতিক সরকার, পরীক্ষা না দিয়েও তো পাস হয়ে যায়। এই যে আবার একটা আন্দোলন আসছে বোধহয়, যারা এসএসসি পাস করতে পারেনি তারা কলেজে ভর্তি হবে। এবং আমরা দেখেছি যে সচিবালয়ে চলে গেছে ছাত্ররা, ভিতরে চলে গেছে, তারপর দেখলাম যে শেখ হাসিনা আনসার, গোপালগঞ্জ আনসার সব সচিবালয় দখল করে ফেলেছে। এগুলো সব মূল সংকট হচ্ছে রাজনৈতিক সরকার না থাকার কারণে। এবং আমাদের গত 15.5 বছর দুর্বিনীত শাসন চলেছে, সেই সময় মানুষের রাজনীতি প্র্যাকটিস করার সুযোগ ছিল না। মানুষের জন্য কোনো কি বলে যে কোনো খালি জায়গা রাখেনি, সব কিছু সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, শুধু এক ব্যক্তিকে তারা গ্লোরিফাই করেছে, শেখ হাসিনাকে গ্লোরিফাই করেছে। এবং এমনটা ভাব দেওয়া হয়েছে মানুষের মনে যে তিনি ছাড়া কেউ ভালো না, বা তিনি সবচেয়ে ভালো, তিনি কোনো দুর্নীতি করেন না, তার পরিবার কোনো দুর্নীতি করে না, বাট আমরা তো এখন দেখছি। সুতরাং এইসব অবস্থার অবসান করতে হলে দেশে যে এখন যে ধরনের নৈরাজ্য বিভিন্ন জায়গায় চলছে, এটি যদি নিয়ন্ত্রণে আনতে হয় যত দ্রুত সম্ভব এটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালো না। তথাকথিত 111-এর যারা দীর্ঘ সময় অরাজনৈতিক ব্যক্তি, আর গণতন্ত্র তো রাজনৈতিক সরকার ছাড়া, নির্বাচিত ব্যক্তি ছাড়া ক্ষমতা থাকার সুযোগ নেই না। কিন্তু সব রাজনৈতিক দলগুলো, মানে বিএনপি যেভাবে নির্বাচনের বিষয়ে বলছে বা সোচ্চার হচ্ছে, নির্বাচন নিঃসন্দেহে হওয়া দরকার, দুঃখিত, এই বিষয়ে সবাই একমত যে জনপ্রতিনিধি বা স্বার্থের যে সরকার, জনপ্রতিনিধি। এবং আপনি লক্ষ্য করবেন যে দলগুলো কোনোদিন ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, অনেকে চাচ্ছে না কোনোদিন ক্ষমতায় আসবেন, এবং এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে, এত সুন্দর সুযোগ সুবিধা জীবনে আর কখনো পাইনি আর পাবেও না, সেই দলগুলো দেখবেন যে নির্বাচনের ব্যাপারে এই যে এখন দাবি চলেছে স্থানীয় সরকার নির্বাচন আগে, মানে একটা গ্যাঞ্জাম বাজুক, দেশে যাতে নির্বাচন হয়, এরকম অনেক উদাহরণ আপনি দেখবেন। আন্দোলন একের পর এক, আমরা শুনি যে সামনের দিকে আরো কিছু আন্দোলন তারা করতে চায়, শাহবাগ স্টাইলে, যেমন 13 সালে শাহবাগ স্টাইলে হয়েছিল। আমি শুনবো, আবারও শুনে আসি। আমাদের সাথে রয়েছেন ডক্টর আখতারুজ্জামান, ডক্টর আখতার হোসেন মজুমদার। যে বিষয়টি আসলে আলাপ করছিলাম, রাজনৈতিক সরকার না থাকার কারণেই যে অবস্থা তৈরি হয়েছে, দ্রুত নির্বাচনে কি সমাধান, কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, কথা শুনছিলাম, আমার দুই সহ আলোচক খুব সুন্দর কথা বলছিলেন। তো এর মধ্যে সর্বশেষ যে কথা আসলো তার আগে একটু দুটো কথা বলে নেই। হ্যাঁ, রাজনৈতিক সরকার যেটা ঠিক, অবশ্যই রাজনৈতিক সরকার তো আমরা বুঝবো, গণতন্ত্র মানে আমাদের কাছে একটাই সংজ্ঞা যে রাজনৈতিক সরকার, সেটা ঠিকই আছে। এবং এটা আরেকটু কথা, আমাদের শেখ রবিউল আলম ভাই যেটা বললেন, একটু কথা আমার একটু অবস্থানটা একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে রাজনৈতিক সরকার দুজনেই বলেছেন, এবং যেটাকে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত তিনি এক অর্থে ব্যবহার করেছেন, যেটাকে একটু মিনিমাম রেসপন্সিবিলিটি জায়গা থেকে তিনি যেভাবে বলেছেন। তো আমার কাছে ঠিক সেটা না। এখনকার যে সরকারটা, এবার সরকারটা কিন্তু আমি তত্ত্বাবধায়ক সরকার মনে করি না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং জাতীয়ভাবে সবার ম্যান্ডেটের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। এখানে বিএনপিরও ম্যান্ডেট আছে, বিএনপিও অবশ্যই ম্যান্ডেট দিয়েছে। সেই হিসাবে এই সরকার আর তত্ত্বাবধায়ক সরকার ঠিক একই অর্থে সরকার নেয়, এবং এটা সব রকম দায়িত্ব, সংবিধান সংশোধন থেকে শুরু করে বহু রকম কাজকর্মের ক্ষেত্রেই অনেক রকম সাজেশন নিয়ে আসছে, এবং সেখানে বিএনপিও সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছে। তো সেই হিসাবে এটা একটা জায়গা। রাজনৈতিক সরকার বলতে যদি আমরা, হ্যাঁ ইলিয়াস ভাই বলেছেন যে হ্যাঁ রাজনৈতিক সরকার বলতে অবশ্যই আওয়ামী লীগের অনির্বাচিত সরকারকে তিনি বোঝাননি, কিন্তু অনেক সময় আমরা রাজনৈতিক সরকার বলতে বলতে এত বেশি বলে ফেলছি, মনে হচ্ছে যেন প্রফেসর ইউনূসের সরকার মানে শেখ হাসিনার সরকারের চেয়েও মনে হচ্ছে কম ম্যান্ডেট নিয়ে আছে, এরকম এরকম শব্দ মাঝে মাঝে আমাদের কাছে মনে হয়। বিষয়টা ঠিক এরকম মনে করা বোধ ঠিক হবে না। এটা যে সরকার এখন আছে এটা অবশ্যই ম্যান্ডেট নিয়ে আছে। আরো দুই একটা বিষয় একটু কথা বলা দরকার, বিশেষ করে নির্বাচন নিয়ে যে কথাটা আসছিল, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। তো সেখানে যে বিষয়টা আসছে, যে আমি দেখলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি এখন মেয়র দায়িত্ব পালন করছেন এবং ঢাকার ইশরাক সাহেবের জন্য যে কথাবার্তা আমরা বলছিলাম, সেটা হচ্ছে দুইজনে কিন্তু যে কোর্টে প্রথম যে
আর্জি দিয়েছিলেন, সেখানে কিন্তু তারা নির্বাচন বাতিলের আর্জি দিয়েছিলেন। প্রথম তাদের আর্জি, দুজনের কিন্তু আর্জি ছিল যে নির্বাচন বাতিলের, এবং 24-এর বিপ্লবের পরে দুজনে কিন্তু আর্জি সংশোধন করেছেন। তো সেই হিসাবে আমরা কিন্তু খেয়াল করতে হবে, আমরা মাঠের পর্যায়ে বিএনপি সহ সবাই কিন্তু ওই সময় সিটি কর্পোরেশন নির্বাচনের সময় আমরা শুনেছি অবৈধ নির্বাচনের কথাই শুনেছি, এবং কি ভোট পড়েছে আমরা সবাই জানি। তো সেই হিসাবে এটা ঠিক পরিবর্তিত পরিস্থিতির পরবর্তীতে যে আর্জি সংশোধন হয়েছে, এবং আমরা বিচার ব্যবস্থা থেকে শুরু করে সবার যে ভূমিকা, এগুলো তো আমাদের কাছে বাংলাদেশে আমরা কেউ বাইরে থেকে আসিনি, সবাই পরিস্থিতিকে মূল্যায়ন করে বা পরিস্থিতিকে বোঝায় এবং সেভাবে কাজ করার চেষ্টা করে। বিএনপির মতো দল যারা এত বেশি সমর্থন নিয়ে, জনসমর্থন নিয়ে আছে, আমি তো আশা করি যে বিএনপির যারা ক্যান্ডিডেট হবে তারা জনগণের সরাসরি ভোটে, এবং ভোট কাকে বলে সেটা দেখিয়ে দিয়েই তারা, মানে সেটা মেয়রের আসনে হোক আর সংসদ সদস্য আসনে হোক, সেভাবে তারা বসবে। এরকম একটা কোটা রায় দিয়ে কোনো একটা শূন্যতা জায়গা থেকে তো কাউকে না কাউকে রায় দিয়ে, এবং যেভাবে রায় হয়েছে আমি যতটুকু পড়ে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যেভাবে গণতন্ত্র বলতে যেভাবে বুঝে এবং আমরা যেভাবে বুঝি, তাতে নির্বাচনের মধ্যে দিয়ে যাওয়াই ভালো ছিল। এবং এই দুই সিটি কর্পোরেশন সহ অন্য সিটি কর্পোরেশন গুলো যদি ঠিক সেভাবে ইলেকশনের মধ্যে দিয়ে যায়, এখন এই যে বিষয়টা, এখানে আজকে আমরা হয়তো বলছি এখানে ইস্টাক সাহেব, সেখানে শাহাদাত সাহেব, এখানে তাবিদ সাহেব, সেগুলো ঠিক আছে। এমন জায়গাও আছে যেখানে বিএনপি ক্যান্ডিডেট ছিল না, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কোনো জায়গায় বিএনপি ক্যান্ডিডেট ছিল না, মানে ইলেকশনে করেনি বা তারা আগেই মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। তাহলে সেই সব জায়গায় যদি আদালতে যায়, তাহলে সেটা কিভাবে নিষ্পন্ন হবে, সেরকমও আছে। আপনি দেখবেন যে খুলনা এক প্রার্থী শফিকুল সাহেব, তিনি ওই সময় নির্বাচন, তথাকথিত নির্বাচনে জামানত হারিয়েছেন, তিনি গিয়েছেন যে কোর্টের কাছে যেতে চাচ্ছেন যে তারা যেন নির্বাচিত ঘোষণা করা হয়। সো এই যে এই সিচুয়েশনটা, এটা সবাইকে আমাদের বিবেচনা করতে হবে, ঠিক একটা তামাশার জায়গায় না নেয় আমার মনে হয় এটা ভালো। এটা হচ্ছে আমার দিক থেকে কথা। আরেকটা কথা যেটা বলেছেন আন্দোলনের যে বিষয়টার মধ্যে একটু আমাদের রবিউল ভাই যেটা বললেন, সেটা হচ্ছে যে ছাত্র দলের যে নেতৃত্ব, জুলাই বিপ্লবেরও সে অগ্রণী একজন ছিল, তার মৃত্যুর পরে আন্দোলন, অবশ্যই আমি আন্দোলনকে সমর্থন করি। সে আন্দোলন শুধু ঢাকায় না, সারা দেশে আন্দোলন হচ্ছে। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে ক্যাম্পাসে আন্দোলন হয়েছে, ক্যাম্পাসের সামনে আন্দোলন হয়েছে। বাট একই সাথে আমার একটা কথা থাকবে, সেটা বিএনপি নয়, সবার জন্যই। আমরা আমাদের অন্তঃকোন্দলে যারা মারা যায়, এই যে বিএনপির বিশেষ করে জুলাই বিপ্লবের পর প্রায় 100-এর কাছাকাছি নেতৃবৃন্দ বা কর্মী মারা গিয়েছে, সেগুলোর জন্য কিন্তু বিএনপির আন্দোলন করবেন না কি ভূমিকা পালন করবেন সেটাও ঠিক করা দরকার। যে এই জাতীয় মৃত্যু আপনার দলের মধ্যে নাম লিখিয়েছে বলে তার মৃত্যুর জন্য আমরা কেউ কথা বলতে পারবো না, বিষয়টা কিন্তু এই নয়। বাংলাদেশের নাগরিক হিসেবে যে বা যারা যেখানে মৃত্যুবরণ করবে, সবার জন্য বিএনপি সহ সবাই কিন্তু এগুলো নিয়ে আন্দোলন করা দরকার। শুধুমাত্র সৌম্য মারা যাওয়ার পরে অবশ্যই সেটা শোকার্ত, এবং আমরা সবাই শোক প্রকাশ করেছি। বাংলাদেশের বেশিরভাগ মানুষই সেখানে বিএনপি এবং ছাত্র দলের এই অবস্থানকে সমর্থন করেছি। বাট সেটা বিএনপি ছাত্র দলের কাছে আমাদের এটাও আকাঙ্ক্ষা থাকবে যে তাদের অন্তঃকোন্দলেও যেগুলো মারা যায়, এগুলো তাদের নিশ্চয়, তাদেরকে সেভাবে আমরা এটার জন্য ইন্ডেমনিটি দিতে চাই না, এগুলোর জন্য দায় দায়িত্ব নিতে হবে, সেখানেও আন্দোলন করতে হবে। সুতরাং সেটাও আপনারা একটু, আমার মনে হয় আমার সমালোচক তার কথা থেকে আমি সেরকম কথা পাবো। তো রাজনৈতিক সরকার একটা সমাধান অবশ্যই, কারণ হচ্ছে যে রাজনৈতিক সরকারের যে ধরনের বিশেষ করে স্থায়িত্ব থাকে, সে স্থায়িত্ব থাকলে প্রশাসন কাঠামো থেকে শুরু করে সবাই একরকম একটা কাঠামো মেনে নেয় যত সহজে। এখন যেভাবে এই সরকার কি 2 মাস থাকবে, 6 মাস থাকবে না 1 বছর থাকবে, এটার কোনো নিশ্চয়তা না থাকার কারণে যেটা হয় আর কি, এই জাতীয় সরকারের ক্ষেত্রে প্রশাসন যন্ত্রের সেখানে ভূমিকা বা যাদের যেভাবে ভূমিকা পালন করা দরকার সেটা সেভাবে থাকে না। আর এরকম সরকারের অবস্থানের কারণে তো আন্দোলনের যে জায়গাটা আমরা বলছি, সেটা তো আসলে 15 বছরের নৈরাজ্যের কারণে, সবার বঞ্চনার কারণে তো অনেক রকম বাস্তব বা যৌক্তিক বিষয় আছে। আবার অনেকের মধ্যে আন্দোলনের মধ্যে দিয়ে নেতৃত্বে, বিশেষ করে ক্যাম্পাসগুলোতে আমরা দেখছি ডাকসু নির্বাচনকে সামনে রেখে আমাদের ছাত্ররাও মাঝে মাঝে তাদের নেতৃত্ব বা তাদের প্রভাব বা তাদের অবস্থান জানার দেওয়ার জন্য ইস্যুগুলো হ্যাঁ, অনেকগুলো কিছু বাস্তবতাও আছে। জগন্নাথকেও আমি সেই জায়গায় ধরবো। তো সেই জায়গায় কিছু বাস্তবতাও আছে, আবার কিছু আছে যে না, সেটা আমরা সবাই বুঝি। বাংলাদেশের বাস্তবতায় কতটুকু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সুবিধা করা এই বাস্তবতা সম্ভব সেটা আমরা বুঝি। তারপরও আন্দোলনের মধ্যে দিয়ে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার একটা জায়গাও আছে বলে আমার কাছে মনে হয়, এবং সেটা অবশ্যই। ডক্টর আক্তার হোসেন, একটি বিষয় আপনি স্পষ্ট করবেন কিনা যে নির্বাচন চাওয়ার ক্ষেত্রে বিএনপি যতটা সোচ্চার হচ্ছে বা বলছে, অপরাপর অনেক রাজনৈতিক দলের ক্ষেত্রে নির্বাচন চাওয়ার ক্ষেত্রে সেরকম সোচ্চার ভূমিকা দেখা যাচ্ছে না, তাদের সেই কারণটি কি বলে আপনি মনে করেন?
হ্যাঁ, সেখানে তো ছোট দলগুলোর তো একরকম বিষয় থাকে, ছোট দলগুলোর আর বড় দলের মধ্যে একটু পার্থক্য থাকবে, এটা একটা জায়গা আছে। বিএনপির মানে তাদের প্রস্তুতির অভাব। এখনকার নির্বাচন মানে হচ্ছে, যদি নির্বাচন হয় স্বাভাবিক বিএনপি সহ সারা দেশের মানুষ মনে করে ইলেকশন মানে বিএনপি ক্ষমতায় আসা। অন্যদের জন্য ঠিক সমীকরণটা এভাবে কাজ করে না, সুতরাং অন্যদের কাছে কিছু প্রস্তুতির বিষয় থাকে। যেমন এনসিপির কথা বলি, তারা তো নিজেদেরকে এখন প্রস্তুত মনে করছে বলে মনে হচ্ছে, সেই হিসেবে তারা একটু সময় নেয়ার চেষ্টা করবে, যে প্রস্তুতি তাদের পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের অবস্থান হিসেবে তৈরি করা। বিএনপি নির্বাচনের জন্য অবশ্যই তাদের দাবি, আমি এটা সবসময় বলে আসছি, যেটা সেটা হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি নির্বাচন চাইবে, এই চাওয়ার মধ্যে দোষের কিছু নেই, একটু আমি দেখি না। বাট যে জায়গাটা আমি বলবো, তিনটা যে বিষয়টাকে রবিউল আলম ভাই সহ বলেছেন বা অন্যরাও যেভাবে বলেছেন, সেটা হচ্ছে তিনটা: নির্বাচন, সংস্কার এবং বিচার। তিনটাকে যেভাবে সমর্থন করছেন, তিনটাকে ঠিক সমান মাত্রার মধ্যে সমর্থন হচ্ছে না বোধহয়। নির্বাচনটা যতটুকু জোরে উচ্চারিত হচ্ছে, বাকি দুটোর উচ্চারণগুলো ঠিক অত শক্তিশালী উচ্চারণ হচ্ছে না। এবং মাঠ পর্যায়েও আমার দেখা জায়গার মধ্যে আমি দেখেছি, যেটা সেটা হচ্ছে মাঠ পর্যায়ে বিএনপি সহ যারা নির্যাতিত হয়েছিল আওয়ামী সন্ত্রাসীদের হাতে, সেখানে মামলা করে নিজেরা তার প্রতিকার চাওয়ার জায়গাটা কিন্তু আমি আমার নিজের এলাকা বা আশেপাশে যতটুকু আমার খোঁজখবর আছে, তাতে মামলা বা বিচারে চাওয়ার যে জায়গাটা, সেখানে বিএনপির মধ্যে কাছ থেকে যতটুকু অগ্রণী ভূমিকা আশা করা হচ্ছিল, ঠিক ততটুকু অগ্রণী ভূমিকা আমি দেখিনি আর কি। শেষ করতে হবে, আপনারা খেয়াল করবেন। জি, অসংখ্য ধন্যবাদ। শেষ করবো আমরা শেখ রবিউল আলম যে প্রসঙ্গগুলো তুলেছিলেন। আমার কিছু প্রাসঙ্গিক মনে হয়নি। উনি বলছেন আরজি সংশোধন করা হয়েছে। আরজি সংশোধন একটা আইনি প্রক্রিয়া, যদি আদালত আমলে নেয়। আরজি সংশোধন দোষের না। এখন বললেন বিতর্কিত নির্বাচনে শপথটা আনলেই ভালো হয়, সেটা তো ওনার বক্তব্য, কিন্তু এই রায়ের মধ্যে দিয়ে যে নির্বাচনটা বিতর্কিত ছিল সেটা প্রমাণিত হয়েছে, সেটা কেউ ভাবছেন না। আর বলছেন নির্বাচন করে বিএনপি তো আসতেই পারে ক্ষমতায়। নির্বাচন তো শেষ হয়ে যাচ্ছে না, নির্বাচন তো হবে আবার। মেয়র নির্বাচন এটাই শেষ? উনি কি আজীবন থাকবেন? এটা নির্দিষ্ট মেয়াদের জন্য থাকবেন, আবার নির্বাচন হবে। এখন ধরেন অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে মামলায় গেলে খারাপ নজির স্থাপিত হতে পারে, উনি যেটা বলছেন। আরে ভাই, মামলা তো এখন গেলে হবে না, মামলা ওই সময় হয়ে থাকতে হবে, ওই নির্বাচনের পর। এখন আপনি যদি মামলা করতে যান আজ থেকে 4 বছর আগের নির্বাচনে, ওই মামলা আপনি আমলেই নেবে না আদালত। মামলা তখন হতে হবে, দাবি দল করেনি, অর্থাৎ তারটা আমলে নেওয়ার সুযোগ নেই। ইশাক সাহেব ওই সময় করেছেন, শাহাদাত সাহেব ওই সময় করেছেন। সেই মামলার রায়ে তথ্যপত্রের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে রায়টা ম্যানিপুলেট করা হয়েছে। একটা সহজ জিনিসকে বিতর্কিত করবেন। আপনি প্রশাসক দিতে পারছেন বিতর্কিত ব্যক্তিদেরকে, রাখতেও পারছেন, কিন্তু একটা নির্বাচিত মেয়র কয়েকদিনের জন্য শপথ নেবে, সেখানে আপনার অনীহা। আপনি আবার কিন্তু দল নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ভোটাধিকারের প্রতি প্রশ্ন আছে। তো এই যে দ্বিচারিতা, এই যে একটা রাজনৈতিক দলের নির্বাচিত মেয়রকে শপথ না নেওয়ার যে কূটকৌশল, সে ব্যাপারে তো একবার বলছেন না। কি হয় সরকারের যদি শপথ নেয়, ধরেন যে কদিন তার মেয়াদ আছে বা যে কদিন তিনি থাকতে পারেন, শপথ নিলে দোষের কিছু হয়? এটাও তো প্রমাণিত হয় যে না, ম্যানিপুলেট করে কোনো দল বা কোনো সরকার যাদেরকে মেয়র করেছিল সেটা ন্যায্য ছিল না, এটা তো দৃষ্টান্ত হয়। আদালতের রায় এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখানো হয়। সরকার কেন কার্পণ্য করবে সেই জায়গায়? আরেকটা কথা বলি একটু, সেটা হচ্ছে উনি বলছিলেন যে ছোট দলগুলির এখনো পর্যন্ত প্রস্তুতি এবং শক্তির ঘাটতি আছে। আচ্ছা, আপনার আমার দলের প্রস্তুতির ঘাটতি আছে বিদায় মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে, মানুষ তার নির্বাচিত সরকার প্রতিষ্ঠার সুযোগ থেকে বঞ্চিত হবে না, সেটি যৌক্তিক না। উনি বলছেন সেই কারণে ছোট দলগুলো না হয়তো সেইটা যে চায়, সমর্থন করছেন না। উনি বলছেন যে সেই জন্য চায়, কিন্তু আমরা তো তার বিরোধিতা করছি। আমরা বলছি যে হ্যাঁ, তুমি রাজনৈতিক দল করেছো, তুমি জনগণের উপর আস্থা রাখো, জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় আসো। হ্যাঁ, একদিনে তো বিএনপি এত বড় রাজনৈতিক দল হয়নি, হয়েছে নাকি? 48 বছরে হয়েছে, তাই তো? এনসিপি শুরু করেছে মধ্যপন্থী রাজনৈতিক দল, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করলে 2-4-10 বছর পর তারা বড় রাজনৈতিক দল হতে পারে। আমি বিএনপি করি, আমার জেনারেশন তো এনসিপি করতে পারে, যদি তার জনবান্ধব রাজনীতি থাকে, জনকল্যাণের রাজনীতি থাকে। তো আপনি কেন দল করেই ক্ষমতাটা চাই, বড় দল হতে চাই রাতারাতি, এবং তারপরে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ক্ষমতায় থাকবো, আর ওই সরকার নির্বাচন দেওয়ার পর অবশ্যই নতুন দলটি নির্বাচিত হবে, এটা যারা ভাবেন এবং ধারণ করেন তারা রাজনৈতিক দল, তারা জনগণের উপর নির্ভর করে, তারা কিন্তু সুপ্ত ফ্যাসিস্ট শক্তি। মনে রাখবেন, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা তৈরি হচ্ছে। সরকার কাকে বলে তাকে একটু বলা দরকার। সরকার কাকে বলে? এটা কি সরকার? সংজ্ঞায় এটি সরকারটি সরকার না। উনি যেটা বলছিলেন, আমি অন্তর্বর্তীকালীন এবং তত্ত্বাবধায়ক সরকার,
বা সংকটকালীন সরকার একইভাবে বলেছে, উনি বুঝেনি আমার বক্তব্য। আমি বলছি যখন নির্বাচিত সরকার থাকে না, সেটা থাকা বাধ্যতামূলক, তখন কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকার, কখনো তত্ত্বাবধায়ক সরকার, কখনো সংকটকালীন সরকার আসে। আমি সেটা মিন করেছি। সব সরকারকে আমি একভাবে দেখিনি, তত্ত্বাবধায়ক সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি একভাবে দেখিনি। আমি বলছি যখন নির্বাচিত সরকার থাকে না, এই নামে সরকারগুলি আসে, সেই সরকারের কিছু সীমাবদ্ধতা থাকে এবং সেই সরকারের নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকে। এই সরকার ওই দায়িত্বটা না বুঝে বড় পরিসরে দায়িত্ব পালন করতে গিয়ে এই তালগোল পাকিয়ে ফেলেছে। মনে রাখা দরকার সরকারটি কাকে বলে, এই কথাটা আমি বলেই শেষ করতে হবে। সরকার হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থাপনার একটা বৈধ কর্তৃপক্ষ নির্দিষ্ট মেয়াদের জন্য, তাকে বলে সরকার। এই জন্য কিন্তু আমরা কি বলি, মার্কিন সরকার বলছি, ইন্ডিয়ান সরকার বলছি, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারটা বলছি। সরকারের আগে একটা অন্তর্বর্তীকালীন সময় দিয়ে দিতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। এইটা বুঝলেই সমস্যার সমাধান হবে। অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস খান, শেষ করবো আমরা যদি কিছু যুক্ত। আমি একটু অন্য প্রসঙ্গে 1 মিনিট বলবো। আমরা বারবার হতাশ হয়েছি, যেমন 71-এ মুক্তিযুদ্ধের পরে আমাদের পূর্বসূরীরা যা চেয়েছিলেন তারা কিন্তু পাননি। 90-এর আন্দোলনে আমরা ছিলাম, মানুষের যে প্রত্যাশা ছিল গণতান্ত্রিক বিকাশ ঘটবে, আমরা দেখলাম যে দীর্ঘদিন গণতন্ত্রহীনতায় ভুগলাম। আমাদের তরুণ বন্ধুদের অনেক প্রত্যাশা ছিল, বাট আপনি দেখবেন যে শেখ হাসিনার পিয়ন 15.5 বছরে 400 কোটি টাকা চুরি করেছিল ওনার ভাষ্য অনুযায়ী। আর দেখলাম যে আমাদের তরুণ বন্ধুদের একজন দায়িত্ব পেয়েছিলেন সচিবালয়ে, অল্প কিছুদিন তিনি নাকি 100 কোটি টাকায় 3-4 মাসে চুরি করেন। সুতরাং সিমটম ভালো না। আর কিন্তু দেখলাম বিরাট দরবেশ সারা রাত নাকি এনসিপির নেতা ছিলেন, সারা রাত নাকি সচিবালয়ে থাকেন, বিভিন্ন অফিসারদের ঘোরাফেরা। হোয়াট ইজ দিস? আমরা তো এটা প্রত্যাশা করি না। নানা কথা শুনি, এই যে প্রশাসক নিয়েও নানা কথা শুনি, ঈশ্বর সাহেবকে কেন দায়িত্ব দেওয়া হচ্ছে না, আমরা এগুলো বিশ্বাস করতে চাই না। সুতরাং আমাদের একটাই, এবার আমরা বঞ্চিত হতে চাই না, এবার আমরা হতাশ হতে চাই না, এবার আমরা প্রত্যাশা যেটা আমাদের ভঙ্গ হোক সেটি চাই না। এটা কিন্তু বিরাট অর্জন। শেখ হাসিনা যে বিদায় নেবে আমরা কিন্তু অনেকে ভাবিনি, তিনি কিন্তু বিদায় নিতে বাধ্য হয়েছেন। সুতরাং আমরা স্বপ্ন দেখতেই পারি। আশা করতে চাই আমাদের এই অভিজ্ঞ রাজনৈতিক দল, তরুণ বন্ধুরা সবাই মিলে আমাদের এই 56,000 বর্গ মাইলকে করে তুলি, একটা বাসযোগ্য দেশ করি আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানের জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।